Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমরা ক্লাস 11 এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা গল্পটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি সিবিএসসি বোর্ডের সিলেবাসে রয়েছে ক্লাস 11-এ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসেও এই চ্যাপ্টারটা পড়ানো হয়। আমি আজকে তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করব না, গল্পটা অনেকটাই বড়, লাইন ধরে ধরে আলোচনা করলে আমাদের খুব মনোটোনাস লাগে, একঘেয়ে লাগে। আমি আজকে গল্পের বিষয়বস্তুটা তোমাদের কাছে গল্পের মতন করে উপস্থাপন করার চেষ্টা করব। আমার মনে হয় আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে যদি শেষ অবধি দেখো, এই গল্পটা সম্পর্কে একদম পুরো ক্লিয়ার কাট ধারণা তোমাদের মধ্যে জন্মে যাবে। শুধু আমার কথাগুলো একটু খুব ভালো করে মন দিয়ে শোনো। প্রথমেই আমি বলছি প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত এমন একজন সাহিত্যিক। তিনি শুধু কাব্যগ্রন্থও লেখেননি, উপন্যাসও লিখেছেন। ছোটদের ঘনাদা চরিত্র তিনি তৈরি করেছেন। এই বিখ্যাত শিল্পীর হাতেই এমন একটা গল্প উঠে এসেছে যার নাম হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। এই যে তেলেনাপোতা আবিষ্কার, এই তেলেনাপোতা আবিষ্কার গল্পটা আলোচনা করতে গেলে আমাদের বুঝতে হবে তেলেনাপোতা কি। তেলেনাপোতা লেখকের কথা অনুযায়ী তেলেনাপোতা হচ্ছে একটা জায়গা, অর্থাৎ এটা এমন একটা জায়গা যেটা আমাদের শহর কলকাতা থেকে, নগর জীবন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে গল্পটা প্রেমেন্দ্র মিত্র লিখেছেন তেলেনাপোতা আবিষ্কার, এই গল্পটার মধ্যে লেখক একটা বিশেষ কথন রীতি ব্যবহার করেছেন। আমরা সাধারণত গল্প পাঠ করি, আমরা প্রচুর গল্প পড়ি। গল্পের মধ্যে আমরা দেখতে পাই হয় উত্তম পুরুষে গল্পটা লেখা, নয় প্রথম পুরুষে গল্পটা লেখা। কোনো চরিত্র নিজের কথা বলছে, বা কথক কখনো নিজেকে বলছে, লেখক কথা বলছেন, নিজের সম্পর্কে বলছেন, বা কোনো চরিত্রকে দিয়ে কথা বলানো হচ্ছে। ঠিক আছে, আমরা এরকম দেখি। কিন্তু এই যে তেলেনাপোতা আবিষ্কার গল্পটা আমরা পড়ব, এখানে মধ্যম পুরুষ কথা বলছে। অর্থাৎ কথক মানে লেখক এটা বলছেন যে আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনাপোতা, আপনার সাথেও এটা হতে পারে, আপনিও যেতে পারেন। এরকম টাইপের কথন রীতি কিন্তু আমরা গল্পটার মধ্যে দেখতে পাচ্ছি। গল্পের প্রথম থেকে শেষ অবধি যদি আমি দেখি, কাহিনীর পরিসর খুব একটা বড় নয়, কাহিনীর পরিসর খুব সামান্য। কোনো এক শনিবার বা মঙ্গলবার, কোনো এক শনিবার বা মঙ্গলবার আপনার দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে এই তেলেনাপোতায় যাওয়ার জন্য আপনার দুজন বন্ধুকে সাথে লাগবে। এক বন্ধুর বাড়ি তেলেনাপোতায় এককালে ছিল, বর্তমানে সে আর তেলেনাপোতায় থাকে না। এককালে তার বাড়ি তেলেনাপোতায় ছিল, সেই আপনাকে ফুসকানি দেবে। কিসের জন্য? যে পৃথিবীর সরলতম মাছেরা এখনো বড়শিতে বিদ্ধ হওয়ার জন্য বসে আছে। সেখানে গেলে অনায়াসেই পৃথিবীর সরলতম মাছেদের বড়শিতে বিদ্ধ করা যাবে। আর সেই মাছ ধরার নেশায় আপনি এবং আপনার দুইজন বন্ধু, একজনের কথা আমি বললাম যার বাড়ি একসময় তেলেনাপোতায় ছিল, সেই বন্ধুটাকে সঙ্গে নেবেন। আর কাকে সঙ্গে নেবেন? আরেকটা বন্ধুকে। আবার দুটো বন্ধুর দুরকম ক্রাইটেরিয়া হতে হবে। ক্রাইটেরিয়াটা এমন, একজন বন্ধু খুব ঘুমায়, আরেকজন বন্ধু পানরসিক অর্থাৎ মদ্যপান করে। অর্থাৎ দুজনই দুজনের কাজে ব্যস্ত থাকবে এবং মেন ক্যারেক্টারের ভূমিকায় আপনি অবতীর্ণ হবেন। এরকম দুটো বন্ধুকে সঙ্গে নিয়ে কোনো শনিবার বা মঙ্গলবার
হাতে ছিপ নিয়ে বোচকা বুচকি নিয়ে কোনো ভিড় ঠেসাঠেসি বাসে উঠে যেতে হবে এবং জিনিসে মানুষে গাদাগাদি করে বাসের মধ্যে থেকে অনেকক্ষণ ধরে গিয়ে হঠাৎ একটা ফাঁকা রাস্তায় নেমে যেতে হবে। যেখানে আপনাকে নামানো হবে সেই রাস্তাটার সামনে একটা নর্দমা রয়েছে। রাস্তাটা খুবই অস্বস্তিকর, আবহাওয়াটা খুবই অস্বস্তিকর। বাস আপনাদের নামিয়ে জোরে সামনে হর্ন দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূর চলে যাবে। তারপরে আর বাসটাকে দেখা যাবে না। আপনি যেখানে নেমেছেন সেই জায়গাটাতেই আপনার একটা অস্বস্তি হবে। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হবে এই চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা নালা চলে গেছে, এই নালাটাও বোধহয় জঙ্গলের ভেতরে কোথাও গিয়ে হারিয়ে গেছে। এই জঙ্গলে পাখিরাও আসে না, পাখিদের আওয়াজও শোনা যায় না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে কি করবে না করবে বুঝতে না পেরে আপনি চিন্তা ভাবনা করছেন অন্য যে বাস ফিরে আসছে এরকম একটা ফিরতি বাসে উঠে আবার বাড়ি ফিরে যাবেন। এরকমই চিন্তা ভাবনা করছেন, হঠাৎ এক সময় জঙ্গলের ভিতর থেকে একটা শব্দ শুনতে পাবেন। যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে একটা চিড়ে চিড়ে কান্নার আওয়াজ আসছে। কিসের আওয়াজ সেটা জানার জন্য আপনার মন কৌতূহলী হয়ে উঠবে। আপনি দেখতে পাবেন জঙ্গলের ভেতর থেকে একটা ছোট গরুর গাড়ি বেরিয়ে আসছে। তাতে গাড়োয়ান রয়েছে যে গরু চালায়। সেই ছোট গরুর গাড়িটা সেই নালার ধার দিয়ে বেরিয়ে আসছে এবং সেই গরুর গাড়িটার মধ্যে আপনি আপনার বন্ধুদের সাথে উঠে পড়বেন। জায়গা হয় না, তবুও কোনো রকমে মাথা গুজে ঠাসাঠাসি করে সেই গরুর গাড়ির মধ্যে বসে পড়বেন। সেই গরুর গাড়ি নালার রাস্তা ধরে আপনাদের ভেতরে নিয়ে যাবে। সেই জঙ্গলের ভেতরে গাড়িটা চলতে থাকবে। দুধারে জঙ্গল, কিছু জীর্ণ মন্দির, অট্টালিকা, এই সমস্ত যেতে যেতে যখন অনেকটা পথ এগিয়ে যাবে তখন আপনার মনে হবে বাস্তব জগৎ থেকে অনেকটা দূরে চলে এসেছেন। অর্থাৎ চেতনার শেষ প্রদীপটাও হয়তো এখানে অস্তমিত হয়ে গেল, নিভে গেল। একদম পুরো কল্পনার জায়গায় এসে উপনীত হয়েছেন। এই ঘুমন্ত পুরীর দেশে কেউ আসে না, কেউ নেইও আশেপাশে। হঠাৎই গরুর গাড়ির ভেতর থেকে শুনতে পারবেন গাড়োয়ান গাড়ি দাঁড় করিয়ে ক্যানেস্তারা বাজাচ্ছে। এই ক্যানেস্তারা বাজানোর কারণ গাড়োয়ানকে জিজ্ঞেস করলে গাড়োয়ান আপনাকে জানাবে যে চিতাবাঘ তাড়ানোর জন্য তার এই ক্যানেস্তারা বাজানো। আপনি অবাক হবেন এটাও শুনে যে বাঘ যদি খুবই ক্ষুধার্ত না হয় তাহলে মানুষকে খায় না। এই ক্যানেস্তারার শব্দই বাঘকে তাড়ানোর জন্য যথেষ্ট। আরো অবাক হবেন আপনার বাড়ি নগর কলকাতা থেকে 30 কিলোমিটার ভেতরে রয়েছে কোনো এক অজানা ব্যাঘ্র সংকুল জায়গা। গরুর গাড়ি আবার উঠে পড়বেন গরুর গাড়িতে, গরুর গাড়ি আবার চলতে শুরু করবে। আপনি এইসবই ভাবছেন কোনো অজানা অচেনা দেশে কিভাবে এগিয়ে চলছেন। এই ভাবতে ভাবতেই বড় একটা মাঠ গরুর গাড়ি পার হয়ে যাবে। চারদিকে জীর্ণ অট্টালিকার ভাঙা প্রাচীর, পুরনো মন্দির, জঙ্গল সমস্ত কিছুকে ফেলে গরুর গাড়ি গিয়ে দাঁড়াবে একটা জীর্ণ ভাঙা বাড়ি বা প্রাচীরের সামনে। গাড়োয়ান জানাবে আজকে রাতে আপনাদের থাকার ব্যবস্থা এই বাড়িতেই করা হয়েছে। আপনারা সেই জীর্ণ অট্টালিকায় প্রবেশ করবেন। একটি ঘর আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানেই এসে যখন আপনারা বিশ্রাম নেবেন বা ঘরে ঢুকবেন দেখবেন ঘরের ভেতরে কত চামচিকে আপনাকে স্বাগত জানাচ্ছে। অনেক দিন এই বাড়িতে কোনো মানুষজনের আনাগোনা ঘটেনি।
সবই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়িতে যে আপনার যে দুটো বন্ধু থাকবে, একজন নিদ্রারসিক, একজন পানরসিক, কোনো রকমে সে বিছানাটা করে নিয়ে নিদ্রায় মগ্ন হয়ে যাবে একজন, আর আপনার পানরসিক বন্ধু তার সরঞ্জাম সাজিয়ে মদ্যপান করতে বসে পড়বে। এবং রাত যত বাড়বে আপনি দেখতে পাবেন সেই জঙ্গলের যত মশারা স্বাগত জানাতে সেই ঘরের মধ্যে এগিয়ে আসছে। তারা দলে অনেক, জাতিতে তারা অ্যানিফিলিস, ম্যালেরিয়ার একদম পুরোপুরি ম্যালেরিয়া হবার মশা। এবং অনেক রাতে যখন দেখবেন প্রদীপের বাতির আলোটা ক্ষীণ হয়ে এসছে, কালি পড়ছে, তখন আপনি আলোটা নিভিয়ে দিয়ে একটা টর্চ নিয়ে সেই জীর্ণ অট্টালিকার, সেই জীর্ণ প্রাচীরের ভাঙা সিঁড়ি ধরে ওপরে উঠে আসবেন। সেই কোথাও ভেঙে গেছে, কোথাও সিঁড়ি খসে পড়ছে, এমনই একটা জায়গায় এসে ভাঙা ছাদে দাঁড়িয়ে আপনি আবিষ্কার করবেন দূরে যেন কোথাও একটা আলো জ্বলছে, এবং সেখানে একটা কোনো ছায়া মূর্তিকে দেখতে পাবেন। সেই সময়টা, সেই পরিস্থিতিটাকে আপনি মনে মনে তুলনা করবেন রূপকথার শোনা কোনো এক রাজপুত্র বা রাজকন্যার সাথে। সে রাত্রে আপনি আবার সিঁড়ি ধরে নিচে নেমে আসবেন এবং শরীর ক্লান্ত থাকার জন্য আপনার দুই বন্ধুর পাশেই একটু জায়গা করে শুয়ে পড়বেন। ঘুম আসতে দেরি হবে না, রাত কেটে যাবে। ভোর হতে দেখবেন যে এই অন্ধকার পুরীর দেশেও সকাল হয়। সকাল হওয়ার সাথে সাথে আপনি যে উদ্দেশ্যে এসেছেন ঠিক সেই মাছ ধরার উদ্দেশ্যেই আপনি আপনার সরঞ্জাম গুছিয়ে চলে যাবেন মাছ ধরতে। এবং একটা পুকুরের ধারে ভাঙা ঘাটের সামনে শ্যাওলা ধরা পাড়ের বসে আপনি মাছ ধরার সমস্ত কিছু সরঞ্জামগুলোকে সাজিয়ে টোপ রেডি করে আপনি মাছের জন্য ছিপ ফেলবেন জলে। ছিপ ফেলে বসে আছেন, এমন সময় দেখতে পাচ্ছেন যে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মাছরাঙা পাখিটা হয়তো পশ্চিম থেকে পূর্ব দিকে উড়ে গেল নদীর পাড়ের, বা আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো পাথরের ভেতর থেকে একটা সাপ বেরিয়ে নদীর এপার থেকে ওপারে চলে গেল, বা এটাও দেখতে পেলেন যে আপনি যখন মাছ ধরার জন্য ওখানে বসে রয়েছেন এরকম নির্জন জায়গায় একটি অজানা অচেনা মেয়ে, সুন্দরী মেয়ে, কলসি কাঁখে জল নিতে সেখানেই আসছে। এবং সেই মেয়েটিকে দেখে আপনার যথেষ্ট অবাক লাগবে। এরম একটা অজানা অচেনা পুরীর দেশে এরম একটি মেয়ে সত্যি হতে পারে? আপনার যথেষ্ট সন্দেহ জাগবে, আপনি যথেষ্ট কৌতূহলী হয়ে উঠবেন, আপনি মেয়েটার দিকেই তাকিয়ে থাকবেন। মেয়েটি জল নিয়ে যখন ফিরে যাবে, ফিরে যাওয়ার সময় তখন আপনাকে সতর্ক করে দিয়ে যাবে, টোপটা তুলুন, মাছ যে নিজের খাবার খেয়ে চলে গেল, বড়শিতে তো বিঁধল না। এবং মেয়েটি চলে যাওয়ার পরেই আপনি টোপটা তুলে দেখবেন মাছ সত্যি সত্যি খাবার খেয়ে চলে গেছে, অর্থাৎ আপনার জালে ধরা পড়েনি। এই ঘটনার পরেই আপনার মনে হবে আজকে আর মাছ শিকার করা যাবে না। আপনি ফিরে আসবেন, সমস্ত কিছু সরঞ্জাম গুছিয়ে আপনি ফিরে আসবেন সেই অট্টালিকায়, জীর্ণ প্রাচীরে যেখানে রাত্রি যাপন করেছিলেন। সেখানে এসে দেখবেন নদীর ঘাটে আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, এক অচেনা মেয়ের সাথে দেখা, তার দিকে তাকিয়ে থাকা, মাছ খাবার খেয়ে চলে যাওয়ার কথা অলরেডি আপনার দুই বন্ধু জেনে গেছে। আপনি তাদের কারণ জিজ্ঞেস করবেন, কি করে আপনার সাথে ঘটনাগুলো তারা জেনে গেল?
তখন আপনার যে পানরসিক বন্ধু, যার বাড়ি এককালে ছিল এই তেলেনাপোতায়, সেই বন্ধুটাই আপনাকে বলবে যামিনী এই কথাগুলো বলে গেল। আপনার সেই পানরসিক বন্ধুর নাম কিন্তু মণিদা, এটা ভুলবেন না। সেই মণিদাই আপনাকে বলছে যামিনী এইমাত্র কথাগুলো বলে গেল। তার সাথে আপনার সেই পানরসিক মণিদা এটাও জানাবে যে আজকে দুপুরে তাদের বাড়িতেই আমাদের দুপুরবেলার খাবারের আয়োজন করা হয়েছে। এবং সেই সময় কিছু কথার পরেই আপনি এবং আপনার মণিদা ও আরেক বন্ধু মিলে যামিনীদের বাড়িতে যাবেন। আপনার এটা বুঝতে অসুবিধা হবে না কাল রাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনি কার ঘরে আলো জ্বলতে দেখেছিলেন, বাতির আলো। কোনো একটা অদৃশ্য ছায়ামূর্তি দেখেছিলেন, সেটা কোন বাড়ির সেটা বুঝতে আপনার আর অসুবিধা হবে না। সেটা আর কেউ না, এই বাড়িরই। আপনি যখন যামিনীদের বাড়িতে গিয়েছেন, দেখবেন যামিনী নিজে হাতে রান্না করে আপনাকে নিজে হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে, আপনাকে এবং আপনার দুই বন্ধুকে। এবং খাবার পরিবেশন করতে করতে মাঝে মাঝেই যামিনী ওপরে উঠে যাচ্ছে এবং একটা অস্পষ্ট আওয়াজ বারবার যামিনীকে যেন ডাকছে। সেই আওয়াজটা শুনে যামিনী ব্যতিব্যস্ত হয়ে উঠছে। আপনারা দুপুরের খাবার শেষ করে, ভোজন শেষ করে একটা ঘরে বসে বিশ্রাম করছেন, গল্প করছেন তিন বন্ধু মিলে। সেই সময় ঘরের বাইরে এসে যামিনী মণিদাকে ডাকবে। মণিদা যখন এগিয়ে গিয়ে যামিনীকে জিজ্ঞেস করবে কি হয়েছে, যামিনী বলবে যে তার মা তার কোনো কথাই শুনছে না। মণিদা বলবে, ও সেই নিরঞ্জনের প্রসঙ্গ, এখনো উনি ওটা বলেননি? যামিনী বলবে, না উনি এখনো বলেননি, কি করব, একটু সামলাবে? মণিদা যামিনীকে বলবে, তুই যা, আমি যাচ্ছি। এই কথা বলার পরই মণিদা আপনাকে এবং আপনার আরেক বন্ধুকে মণিদা বুঝিয়ে বলবে সেই কি নিরঞ্জনের প্রসঙ্গ, সেই বিষয়টাকে। যামিনীর মায়ের এক দূর সম্পর্কের বোনপো, তার নাম নিরঞ্জন। অনেক ছোটবেলায় যামিনী যখন অনেক ছোট ছিল তখনই যামিনীর মা নিরঞ্জনের সঙ্গে যামিনীর বিবাহ ঠিক করেছিল। কিন্তু অনেক বছর কেটে গেল। 4 বছর আগে নিরঞ্জন গ্রামে এসেছিল এবং এই বৃদ্ধাকে কথা দিয়েছিল যে সে এখন বিলেতে যাচ্ছে এবং বিলেত থেকে ফিরে এসেই সে যামিনীকে বিবাহ করে নিয়ে যাবে। সেই থেকেই এই মানুষটি নিরঞ্জনের জন্য প্রহর গুনছে। মানুষটির বয়স বেড়েছে, বয়সের জেরে চোখে এখন দেখতেও পান না, অন্ধ হয়ে রয়েছেন এবং মেয়েকে পাত্রস্থ করতে পারছে না বলে শান্তিতে মরতেও পারছেন না। তিনি আজও অপেক্ষা করে রয়েছেন নিরঞ্জন হয়তো আসবে এবং যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। তাই চোখে দেখতে পায় না বলে তিনি ভেবেছেন এই বাড়িতে কেউ আসলেই তিনি ভাবেন নিরঞ্জন এসেছে। আজকে যে মণিদা এসছে, তার দুই বন্ধু এই বাড়িতে এসছে, সেই বাড়িতে ভেবেছেন সেই বৃদ্ধা মহিলা আজকেও হয়তো নিরঞ্জন এসেছে। এবং যামিনীর কোনো কথাই সে শুনতে চাইছে না এবং যামিনীকে বারবার বলছে নিরঞ্জনকে ডেকে দেওয়ার জন্য। এবং যামিনী এখানে এই কথাই তার মণিদাকে বলতে এসছে, মাকে কি করে শান্ত করব, কোনো কথাই যে শুনতে চাইছে না। মণিদা এই কথা বলেই সিঁড়ি ধরে ওপরে উঠতে উদ্যত হবে। আপনিও মণিদার সাথে যেতে চাইবেন এবং মণিদা যথেষ্ট বিস্মিত হবে আপনার কথা শুনে। আপনি জিজ্ঞেস করবেন, আমি গেলে কি কিছু অসুবিধা আছে? মণিদা বলবে, না না, কিসের অসুবিধা। আপনিও মণিদার সাথে সিঁড়ি ধরে ওপরে উঠবেন, একটা ঘরে গিয়ে পৌঁছবেন। সেই ঘরে একটি মাত্র জানলা, সেটাও বন্ধ রয়েছে। বাইরের থেকে যখন ঘরের দিকে যাচ্ছেন, ঘরের ভেতরটা পুরো স্যাঁতস্যাঁতে অন্ধকার। একটা ভাঙা তক্তাপোষের মধ্যে একদম কঙ্কালসার একটা জীর্ণ মুমূর্ষ
দেহ শুয়ে রয়েছে, তার পাশে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে যামিনী। সেই দেহটা আর কারণ নয়, যামিনীর অন্ধ বৃদ্ধা মায়ের। এবং আপনার পায়ের শব্দ শুনে সেই বৃদ্ধা মহিলা তার ক্ষণক্ষণে গলায় বলে উঠবে, কি বাবা নিরঞ্জন, এলি? এতদিন পরে এই মাসিকে মনে পড়ল? আমি যে মরতেও পারছি না, মেয়েটি যে আমার গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে। এবং সেই মানুষটিকে দেখে আপনি নিজেকে আর আটকে রাখতে পারবেন না। কোথাও অজ্ঞাতসারে আপনি নিজেই নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করতে শুরু করবেন এবং যামিনীর মাকে কথা দিয়ে বসবেন, আর পালাবো না মাসিমা, আর পালাবো না। এইটা প্রতিশ্রুতি। এবং কোথাও আপনার দেওয়া প্রতিশ্রুতির অনুরাগের ছোঁয়ার মতো হৃদয় ছুঁয়ে যাবে যামিনীরও। সেই বৃদ্ধা মুমূর্ষু মহিলাকে কথা দেওয়া, যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে, নিরঞ্জন হয়ে এখানে অভিনয় করা, সবই আপনি করবেন নিজের মন থেকে। আপনার মন সেই পরিবেশে সেই কাজটাই করতে চাইবে। বিকেলবেলা গরুর গাড়ি এসে উপনীত হবে, ফেরার পালা, ফিরে যেতে হবে সবাইকে। সেই গরুর গাড়ির মধ্যে আবার ঠাসাঠাসি করে বসে পড়া। গরুর গাড়ি ছাড়বে তার ঠিক কিছুক্ষণ আগেই যামিনী এসে একটা কথাই আপনাকে জিজ্ঞেস করবে, যে ছিপগুলো তো সব পড়ে রইল, সেগুলো তো নিলেন না। যামিনী আপনার সাথে পুরো গল্পে দুটো কথা বলেছে। একটা, মাছ টোপ খেয়ে চলে গেছে, টোপটা তুলুন, ওটা মনে করিয়ে দিয়েছে। আর এই ছিপগুলো যে নিলেন না গল্পের শেষে, আপনি যামিনীকে একটা উত্তরই দেবেন যে তেলেনাপোতার মাছ এবারে বড়শিতে বিদ্ধ হয়নি বলে কি দ্বিতীয়বার আসলেও বিদ্ধ হবে না? অর্থাৎ আপনার এই কথাটা বুঝিয়ে দেবে যে আপনি তেলেনাপোতায় আবার ফিরে আসতে চান মাছ ধরার জন্য। এবং আপনার এই ফিরে আসার সংবাদ একটা ছোট প্রেমের অনুরাগের ছোঁয়ার মতো যামিনীর মনের আলোকেও ফুটিয়ে তুলবে, আনন্দিত করে তুলবে। যামিনীও কোথাও ভাববে আপনি ফিরে আসবেন, আপনার মনও চাইছে ফিরে আসতে। ছেড়ে যায় তেলেনাপোতা, স্মৃতিগুলো ঘুমোতে থাকে, নগর জীবনে চলে আসে কর্মব্যস্ত জীবন, কর্মব্যস্ত কলকাতা শহর, একদম যান্ত্রিক জীবনের বেড়াজালে আপনি আবদ্ধ হয়ে যাবেন। কখনো যদি ফুরসত পান, কখনো যদি ইচ্ছা হয়, বারবার মনে হয় আবার ফিরে যাব তেলেনাপোতায়। যে স্মৃতি ঘুমিয়ে রয়েছে সেই ঘুমন্ত পুরীতে, সেইখানে গিয়ে সেই পুরনো ফেলে আসা অতীত স্মৃতিকে আবার জাগিয়ে তুলব, আবার ফিরে যাব তেলেনাপোতায়। ফিরে যেতে চাইবেন আপনি ফেলে আসা যামিনীর কাছে, ফিরে যেতে চাইবেন নিরঞ্জন হয়ে যাকে কথা দিয়েছেন বিয়ে করবেন, সেই প্রতিশ্রুতি রাখতে আপনি অবশ্যই তৎপর, মন থেকে চাইবেন সেখানে ফিরে যেতে। কিন্তু যেদিন ফিরে যেতে চাইবেন সেই দিনই আপনার কম্প দিয়ে জ্বর আসবে, এবং সে জ্বর মারাত্মক জ্বর। ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার এসে আপনাকে এটাই জানাবে যে এই অ্যানোফিলিস মশার কামড়টা খেয়ে ম্যালেরিয়াটা বাঁধালেন কোথা থেকে। মনে পড়বে সেই ভয়ঙ্কর অভিশপ্ত রাতের কথা, অ্যানোফিলিস মশার কথা, এবং আপনার শরীর এতটাই খারাপ হয়ে যাবে যে এখন তখন অবস্থা বাঁচার কোনো সম্ভাবনা নেই। অনেক দিন পর যখন আপনি জেগে উঠবেন, বেঁচে ফিরবেন, সেই সময় তেলেনাপোতার স্মৃতি আপনার মন থেকে ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। জীবনটা বড় গুরুত্বপূর্ণ, জীবনটা একবারই ফিরে পাওয়া যায়। মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছেন, আর ফিরে যেতে চাইবে না তেলেনাপোতায়। সেখানটা যেন কোথাও একটা মৃত্যুর ভয় লাগানো রয়েছে। সেই স্মৃতি পুরো মুছে যাবে,
মুছে যাবে যামিনীকে দেওয়া প্রতিশ্রুতি, যে নিরঞ্জন যামিনীকে একদিন কথা দিয়ে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। হয়তো নতুন করে কোথাও ঘর বেঁধেছে নিরঞ্জন। আপনিও তো সেই নিরঞ্জনের মতনই হবেন। আমরা কথা দেই, আমরা বাস্তবে অনেককে অনেক রকম ভাবে কথা দেই। সেই কথাটা না রাখা বা রাখা আমাদের হাতে থাকে না। আপনিও তো চেয়েছিলেন কথা রাখতে, ফিরে যেতে চেয়েছিলেন তেলেনাপোতায়, কিন্তু পরিস্থিতি, সময় কোনোটাই কিন্তু আপনার সাথে ছিল না। তাই যামিনীকে দেওয়া কথা আপনার মনের অন্তরে কোনো এক গোপন গহ্বরে ঘুমিয়ে যাবে। তেলেনাপোতা যেন এক অদৃশ্য দ্বীপ হয়ে আপনার মনের মন থেকে একটু একটু করে মুছে যাবে। এই ছিল আজকের আলোচনা, আমাদের তেলেনাপোতা গল্প। এবং এই গল্পের প্রত্যেকটা সিচুয়েশন আমি লাইন বাই লাইন ধরে আলোচনা করলাম না, প্রত্যেকটা সিচুয়েশন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর ভিড় ঠাসাঠাসি বাসে প্রথমে যে তুমি যে তেলেনাপোতায় যাচ্ছ জীর্ণ অট্টালিকা অবধি, এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটাকে কিন্তু লেখক বলেছেন আবিষ্কার। সেটা আপনিও করতে পারেন, আপনিও যেতে পারেন তেলেনাপোতায়। এই গল্পটার মধ্যে প্রেমেন্দ্র মিত্র এমন একটা রোম্যান্সের আবহ সৃষ্টি করেছেন, অর্থাৎ কাল্পনিক রোম্যান্স। রোম্যান্স মানে কি? অলৌকিক জিনিস, যেটা আমি জীবনে এক্সপেক্ট করব না, সেটা যদি হঠাৎ করে আমার জীবনে ঘটে যায়। এই যে তেলেনাপোতায় যাত্রাকালীন যে বর্ণনা, এটা একটা সুন্দর রোম্যান্সের উদাহরণ, সুন্দর রোম্যান্সের একটা ব্যাখ্যা, যেটা আমরা সবার প্রথম আমাদের সাহিত্যে পেয়েছিলাম কপালকুণ্ডলা উপন্যাসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসে। সেখানে একটা সার্থক সুন্দর রোম্যান্সের উদাহরণ আমরা পেয়েছিলাম। আমরা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের হাতেও কিন্তু এরকম একটা কাহিনীর বর্ণনা দেখতে পেলাম। সেই রোম্যান্সের কাহিনী আস্তে আস্তে সেই সিচুয়েশনে, সেই পরিস্থিতিতে কোথায় রোম্যান্টিক কাহিনী হয়ে উঠছে, এবং রোম্যান্টিক কাহিনীর শেষেও বিচ্ছেদ। ছোট গল্পের একটা মানে স্ট্রাকচার বজায় রাখতে হবে। ছোট গল্পের স্ট্রাকচারই হচ্ছে কি লাস্টের এন্ডিংটা এমন হবে যে মানুষ সেটা কখনোই মন থেকে এক্সপেক্ট করতে পারে না, চাইবে না। কথক ফিরে যায় না তেলেনাপোতায়। কথকেরা হাজার হাজার কথা দেয়, যামিনীরা হাজার হাজার বছর ধরে এরকম ভাবেই প্রহর গুনতে থাকে। তারা প্রত্যাশা করে ফিরে আসবে, ফিরে আসবে। কথার পর কথা কথকেরা দিয়ে যায়, ফিরে যায় না। আপনিও যাবেন না তেলেনাপোতায়। এই ছিল আজকের আলোচনাটা এইটুকুই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের জন্য যাতে আরো ভালো ভালো ভিডিও রেডি করতে পারি সেটার জন্য আমাকে একটু প্রেরণা দাও। আর এর কোশ্চেন আনসার পরে আলোচনা করে দেবো। আজকে এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর পড়াশোনায় থাকো। চলো বাই।